আজকে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম, যেটি হচ্ছে পুরাতন ঐতিহ্যের একটি সাক্ষী। প্রায় 1850 কিংবা 1860 সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয়। এটি কিন্তু দেখতে বোঝা যাচ্ছে না কোনো জমিদার বাড়ি, কিন্তু এটির নাম হচ্ছে প্রতাপপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাজকৃষ্ণ সাহা কিংবা রাজনাথ কৃষ্ণ সাহা। মানে স্থানীয়দের কাছ থেকে এটি প্রতাপপুর বড় বাড়ি অথবা রাজবাড়ি হিসেবে পরিচিত। এই এলাকার আশেপাশে যত জমিদার ছিল সবার শীর্ষে ছিল এই জমিদার। এই জমিদারের বংশধররা জমিদারির প্রথা বিলুপ্ত হওয়ার পরও 1996 সাল পর্যন্ত এই জমিদার বাড়িতে ছিল। ভাবা যায় এটা? বর্তমান যুগে এসেও জমিদার প্রথাটা চালু রাখছে। জমিদার বাড়ির বংশধরদের কিছু এখনও ঢাকা, চট্টগ্রাম কিংবা কিছু ভারতে কলকাতা অথবা ত্রিপুরা রাজ্যেও আছে। জমিদার বাড়ির সম্পত্তি এখনও কিন্তু জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীনই আছে। যে ওরা চলে গেছে তাই কোনো মালিকানাধীন নাই ওরকম না, কিন্তু ওরা কিন্তু এখনও ওসব জিনিসগুলো মেনটেন করে। জমিগুলো এলাকার মানুষের কাছে বর্গা দেয়, বর্গা দিয়ে রাখে আর দেখাশোনা করে। জমিদার বাড়ির বংশধররা এখানে বছরে 2-1 বার আসেন এবং বর্গার টাকা নিয়ে যান। চিন্তা করা যায় এটা? জমিদার বাড়িটা আসলে আমি পুরোটা তুলতে পারিনি সময় সাপেক্ষের জন্য, পরবর্তী ভিডিওতে হয়তো আমি পুরোটাই তুলব। এটি এতটাই বড়, প্রায় চিন্তা করা যায় 13 একর এলাকা জুড়ে এই জমিদার বাড়িটি। বাড়ির 10টি ভবন আছে, তার মধ্যে 13টি পুকুর রয়েছে। ভবনের তুলনায় পুকুরের সংখ্যাটা বেশি। এর মধ্যে 5টি পুকুরের পাকা ঘাট শান বাঁধানো আছে। অনেক সুন্দর পুকুর ঘাটগুলো। বর্তমান অবস্থার মধ্যে বাড়িটি সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধান না থাকায় খুব অবস্থা খারাপ। দেখতেই পাচ্ছেন পুরো জরাজীর্ণ অবস্থা পড়ে গেছে। চারদিকে লতাপাতা, গাছ, বিভিন্ন ভুতুড়ে পরিবেশ। ভবনগুলো প্রায় ধ্বংসের পথে। যদি বর্তমানে কোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান যদি এটা রক্ষণাবেক্ষণ করতো তাহলে হয়তো এই ভবনগুলো আরও ভালো থাকতো। এটির লোকেশনটা হচ্ছে দাগন ভূঁইয়ার জমিদার বাড়ির। আমি আপনাদেরকে লোকেশনটা পুরোপুরি লোকেশনটাই দিয়ে দিব। এটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার অন্তর্গত দাগন ভূঁইয়া জেলার কাছেই এটা। প্রতাপপুর রাজবাড়িতে যেভাবে যাবেন, ঢাকা থেকে ট্রেনে ফেনী নামলে টমটম কিংবা শহরের বাস সার্ভিসে চলে যাবেন ফেনীর মহিপালে। আর বাসে আসলে মহিপালে নেমে যেতে হবে পারেন। মহিপাল থেকে উঠবেন নোয়াখালীগামী বাসে, বলবেন সেবারহাট বাজারে নামিয়ে দিতে। সেবারহাট বাজারে পড়েছে নোয়াখালী জেলায়। ফেনী জেলার শেষ সীমানা থেকে দূরত্ব মাত্র 1 কিলোমিটার। সেবারহাট বাজারে বাস থেকে নেমে বাজারের বাঁ পাশে মানে উত্তর পাশে চলে আসুন। একটা লোহার ব্রিজ আছে, কাউকে প্রতাপপুর যাওয়া সিএনজির কথা বললেই দেখিয়ে দিবে। সিএনজিতে উঠে পড়বেন। রাস্তার দুপাশে ধানক্ষেত, গ্রাম্য বাড়িঘর, অসংখ্য ছোট ছোট বাড়িঘর পাবেন। খুব সুন্দর গ্রাম। হাজার গুণও এরকম গ্রাম দেখতে পাবেন না। দেখতে দেখতে প্রতাপপুর রাজবাড়িতে বাজারে পৌঁছে যাবেন। আর ঠিক বাজারের পাশেই প্রতাপপুর জমিদার বাড়ি। তবে 1950 সালে জমিদার প্রথা বিলুপ্তর পর এই জমিদার পরিবারটি সৌর্য বীর্য কমতে থাকে। তারপর দীর্ঘ 48 বছর পর্যন্ত তারা এই বাড়িতে থেকে নিজস্ব কার্যক্রম পরিচালনা করত। পরে ধীরে ধীরে তারা ভারত এবং বিভিন্ন ঢাকার বিভিন্ন জেলায় চলে যায়। তবে আগের ধারাবাহিকতায় এখনও কিন্তু প্রতি বছর এই বাড়িতে 2 দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলায় জমিদারের বংশধররা কিন্তু আসে। উৎসবে চলে জমিদার বাড়ির স্মৃতিচারণ, পূজা, উৎসব, পুঁথিপাঠ ও গল্পের পাঠের আসর। এলাকাবাসী জানায় জমিদার বাড়িটি এখন ভগ্ন দশা সত্ত্বেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসে, প্রতিদিনই আসে। যাতে ব্যবস্থা যদি একটু ভালো হতো, খুব সহজ হতো, তাহলে দেখতেন দর্শনার্থীরা আরও বেড়ে যেত। তবে জমিদার বাড়িটা পর্যটক বান্ধব না হওয়ায় বলে অভিযোগ করে তারা। এলাকার নিরাপত্তা ব্যবস্থা ভালো নেই, রয়েছে শৌচাগার সহ অন্যান্য সুবিধার অভাব। এছাড়া বিদ্যুৎও না থাকায় সন্ধ্যার আগেই এই বাড়ি ছাড়তে হয় দর্শনার্থীদের। দ্রুত বাড়িটি সংস্কার করলে পর্যটক আরও বেড়ে যাবে। বাড়িতে যখন ঢুকবেন নজর কাটবে একতলা ও দুতলা ভবনের কাছারি ঘর। তার সামনে একটু সামনে রয়েছে ছোট একটি ঠাকুর ঘর। পাশেই দেখবেন হয়তো পুকুর পাড়। পুকুর পাড়ে অবস্থিত ভাঙাচোরা বৈঠকখানাটা এবং দেখবেন পাকা শান বাঁধানো ঘাটলা। সামনে তাকালে 2টি দৃষ্টিনন্দন দালান দেখবেন। ওই দালানের মাঝ দিয়ে সরু গলি পেরুলেই দেখা মিলবে একটি বড় উঠান, অনেক বড় উঠান। উঠানের 3 পাশে দাঁড়ালে 3টি তৎকালীন অভিজাত দালান দেখবেন, যেগুলো আসলে দেখলেই বুঝে যায় হয়তো একটা রাজকীয় ভাব আছে। তার আশেপাশে রয়েছে ইট, সুরকি ও রড দিয়ে তৈরি আরও কয়েকটি দালান। এসব দালানে দেয়ালে খসে গেছে অনেকটা জায়গা। দেখলেই মনে হবে আপনি আসলে এখানে কোনো রক্ষণাবেক্ষণ নাই। তাই ইটের স্তর ভেদ করে কোথাও গদিয়েছে পরজীবী গাছ। অনেক বড় বড় গাছ উঠেছে ইট ভাঙার কারণে। কোনো পবনে উপরিভাগে ক্ষয়ে গেছে অনেক বেশি, অনেক আগেই। শেওলা জমে গেছে অনেক জায়গাতে। সিলিংয়ে লোহার বিমগুলোর স্তর খসে পড়ে। তারপরে হচ্ছে সবগুলো ইটেই সুরকির মতো করে মানে আয়ু চলে গেছে, তার দেখলেই বুঝে যায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে হয়তো। কারণ যেহেতু অনেক পর্যটক আসে, এখানে প্রাণহানিরও সম্ভাবনা থাকে।
ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই রাজবাড়িটা আসলেই অসাধারণ, দৃষ্টিনন্দন। আপনারা যারা আসবেন তারা আসলেই বুঝতে পারবেন, হয়তো রাজবাড়িটা আরও বেশি সুন্দর লাগবে। আমার ভিডিও থেকে দেখবেন, দেখে আমি জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে দেখবেন আরও হয়তো ভালো লাগবে, কারণ এতটাই সুন্দর সবুজে ঘেরা রাজবাড়িটি। আসলে সত্যি বলতে এটি যদি রক্ষণাবেক্ষণ করা হতো আরও, তাহলে জিনিসটা আরও বেশি সুন্দর হতো, দর্শনার্থী বেশি আসতো। সত্য কথা বলতে হয়তো এখন এটার কোনো পরিচর্যা নাই বলে চলে। পুরোপুরি পরিচর্যা হলে দর্শনার্থীর পরিমাণটা আরও বেড়ে যেত। আর পুরোটা জমিদার বাড়ি যদি ঘুরতেন তাহলে হয়তো আরও বেশি সময় লাগতো। আমি সময় সাপেক্ষের জন্য পুরো জমিদার বাড়িটা আসলে ঘুরতে পারিনি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওটি খুব সহজেই পেতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুরনো ইতিহাস আসলে জিজ্ঞেস করলে, পুরাতন অথবা ইতিহাস ঘাটলে দেখা যায় এই বাড়িতে 5টি অভিজাত ডিজাইনের দ্বিতল ভবন ছিল। ওই ভবনের রামনাথ সহ তার 5 ভাই থাকতো, বসবাস করতো। যেগুলো 2 তলা বিশিষ্ট ভবন, সেগুলো অনেক আভিজাত্যের প্রকাশ পেত। ঘরগুলোর চারপাশে খনন করা ছিল 12টি পুকুর, যেখানে স্বচ্ছ পানি ছিল। জমিদাররা মাছ চাষ করত। পুকুরগুলো 5টি দৃষ্টিনন্দন বৈঠকখানাও ছিল। ঘাটলাই জমিদারদের 5 পরিবারের বৌঝিরা গোসল, গল্প এসব করতো, লোকমুখে শোনা যেত। জমিদারি আমলে দেশি বিদেশিদের অন্যান্য জমিদারও বাড়িতে সফর বিরতি করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, এতটাই দৃষ্টিনন্দন ছিল। স্থানীয়দের সাথে কথা বললে আসলে একটা জিনিস জানা যায়, একটা সময় মাঠের ধারে ভরে যেত জমিদার বাড়ি উঠান, গোলার কাচারির ঘর। ধান উঠানোর শেষে শুষ্ক মৌসুমে সেই জমিতে চাষ হতো সরিষা, মটরশুঁটি, খেসারি, কলাই, মুসুরি সহ আসলে অসংখ্য শস্য সবজি। লোকমুখে শোনা যায় ঘোড়ায় চড়ে জমিদাররা যাতায়াত করতেন এ বাড়ি ও বাড়ি। সিন্দুরপুর ও রাজপুর এলাকায় পরিষদ ভবনে বসে 10 তালুকের খাজনা আদায় করতেন তারা। সেই খাজনা জমা দিতেন সরকারি কোষাগারে। এই জমিদার বাড়ির ইশারায় উঠবস করতেন আশেপাশে এলাকার পুরো গ্রামবাসী, এলাকার মানুষ। আসলে ক্ষমতা ও দাপট কমতে থাকে এক সময়। তারপর দীর্ঘ 48 বছর পর্যন্ত তারা এই বাড়িতেই থাকতেন, নিজস্ব কার্যক্রম পরিচালনা করতেন। 1998 সালের দিকে এই বাড়িতে কয়েকবার হামলা এবং লুটপাট হওয়ার কারণে জমিদার ওয়ারিশদের মাঝে ভয় ভীতি কাজ করতে থাকে। এক পর্যায়ে তারা নিরাপত্তার অভাবে, ব্যবসায়িক সমস্যা, যোগাযোগ সমস্যার কারণে ঢাকা, চট্টগ্রাম, ভারত, ত্রিপুরা এবং কলকাতায় চলে যান। যাওয়ার সময় তাদের সব জমি, পুকুরগুলো সহ স্থানীয় কৃষকদের মাঝে বর্গা দিতেন। পূর্বের ধারাবাহিকতা এখনো প্রতি বছর এই বাড়িতে 2 দিন ব্যাপী একটা মেলা আয়োজন হয়। মেলায় জমিদারদের বংশধররা আসেন, উৎসবে মেতে উঠে পুরো বাড়ি। উৎসবে চলে জমিদার বাড়ির স্মৃতিচারণ, পুঁথি পাঠ, গল্প পাঠের আসর। উৎসব শেষে জমিদাররা তৃতীয় বংশধর স্থানীয় কৃষকদের থেকে বর্গা চাষের টাকা নিয়ে চলে যান। সরজমিনে গিয়ে আসলে যদি দেখেন তাহলে বুঝবেন ওই বাড়িতে ঢুকতেই নজর কাড়বে 1 তলা এবং 2 তলার কাছারি ঘর, এবং এমন একটি বড় চালতা গাছ যেটি আসলে আপনারা কখনোই দেখেননি। আমরা এখন ঠিক জমিদার বাড়ির দ্বিতল ভবনের মধ্যে। আসলে ভবনটিতে উঠলেই আভিজাত্যের একটা ভাব বোঝা যায়, নিজেকে জমিদার জমিদার মনে হয়। সত্য কথা বলতে আমরা তো জমিদার না, হয়তো পুরাতন তাদের সেই কার্যকলাপ দেখলে হয়তো আরো জিনিসটা আরো ভালো লাগতো। দেখতে পাচ্ছেন পুরোটা বাড়ি জঙ্গলে ভরে গেছে। এটা একটা হয়তো অভিশাপ পাঠশালার মতো। ভবনগুলো পুরোটা ক্ষয়ে গেছে একদম, বট গাছে পুরোটা বাড়ি ছেয়ে গেছে। এগুলো হচ্ছে এক একটা বৈঠকখানার মতো। তারা এখানে বিচার করতো এবং বন্দিশালাও ছিল এখানে। কাজগুলো দেখতে আসলে বোঝা যায় কারুকার্যের কি একটা নিদর্শন এই ঐতিহ্যবাহী জমিদার বাড়িতে। সেই অনেক বছর আগে করা, তারপর কি অদ্ভুত সৌন্দর্য ছেয়ে গেছে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন। আর কী রকম হয়তো ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।